দেখেন কিভাবে টেবিল তৈরি করবেন, কিভাবে একটা ওয়েবসাইটে টেবিল তৈরি করবেন সেই জিনিসটা আজকে আমরা দেখব। আমাদের কোড এডিটরটা সবার আগে ওপেন করে নেই, তারপরে আমরা যে লাইভ সার্ভারটা আছে সেটা আমরা ওপেন করে নেব। দেখেন আমাদের যে লাইভ সার্ভারটা আছে এটা আমরা ওপেন করে নিলাম। এই জিনিসগুলো কিভাবে করে আমরা আগের ভিডিওগুলোতে দেখছি। আপনারা যারা নতুন তারা আমাদের আগের ভিডিওগুলো কমপ্লিট করবেন, তাহলে আপনাদের এগুলো বুঝতে সুবিধা হবে। আমরা পার্ট বাই পার্ট সবগুলো হাতে ধরে ধরে শিখছি। যাই হোক, দেখেন কিভাবে একটা টেবিল তৈরি করবেন একটা ওয়েবসাইটে। কারণ আমরা মোটামুটি গত দিনে ডিপ শিখছি, সেকশন শিখছি, আরো অনেক ট্যাগ নিয়ে আহ, আলোচনা করছি। উম, আজকে আমরা এইচটিএমএল ডেট টেবিল নিয়ে শিখবো। এইচটিএমএল টেবিল নেওয়ার জন্য সবার আগে আপনাকে যেটা করতে হবে, টেবিল ট্যাগের মধ্যে আপনার পুরো কাজটা করতে হবে। টেবিল নামে একটা ট্যাগ আছে, টেবিল ট্যাগ নেবেন। এর ভিতরে আমরা জাস্ট কিছু জিনিস আমাদের জানা দরকার। মনে রাখবেন প্রত্যেকটা টেবিল টেবিল ট্যাগের মধ্যে হবে, প্রত্যেকটা টেবিল টেবিল ট্যাগের মধ্যে হবে। তারপর মনে রাখবেন প্রত্যেকটা টেবিলে টেবিল রো থাকবে। এটাকে নাম টেবিল রো। টেবিল রো বলতে আপনার প্রত্যেকটা রো থাকবে, সেটাকে বলা হয় রো। ধরেন এখানে আপনাকে যদি একটা সাইটের আমি এক্সাম্পল দেখাই, এখানে প্রাইসিং নামে একটা অপশন আছে। ধরেন এটা একটা টেবিল, এই টেবিলের কয়টা, এই টেবিলে দেখেন দুইটা কলাম আছে। এটা মিলে একটা রো, এই টোটালটা মিলে একটা রো, এটা মিলে একটা রো, এটা মিলে একটা রো। ঠিক আছে, এখানে আছে মাত্র দুইটা কলাম, এই প্রাইস নামে একটা কলাম, ডিপেন্ডেন্ট এই টাইটেল নামে একটা কলাম। দেখেন একটা টেবিলে দুইটা কলাম, এই জিনিসগুলা আপনাদের একটু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। যেমন এখানে একটা রো, এই যে একটা রো, তাহলে রো কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এই টেবিলে রো কয়টা, পাঁচটা। এখানে কলাম কয়টা, দুইটা। এটা মনে রাখবেন। একটা টেবিলে এখানকার একটা টেবিলে রো হলো পাঁচটা, কলাম দুইটা। ঠিক আছে, দেখি আর কোনো টেবিল আছে। এখানেও ধরেন পাঁচটা কলাম, দুইটা রো। এই এই যে হেড গুলো আছে, প্রত্যেকটা টেবিলের কিন্তু হেড আছে। দেখেন এগুলাকে কি বলবো আমরা, এই প্রত্যেকটা কিন্তু রোর মধ্যে আছে, তাই না? এগুলাকে বলবো টেবিল হেড, মানে টিএইচ। এগুলাকে বলা হয় টেবিল হেড, আর এগুলাকে বলা হয় টেবিল ডাটা। এগুলোকে বলা হয় টেবিল হেড, যেগুলো হেডে থাকবে। আর যেগুলো কন্টেন্ট থাকবে সেগুলো টেবিল ডাটা। আর প্রত্যেকটাকে কি বলবো, টেবিল রো, তাই না? প্রত্যেকটা টেবিল রো মানে টিআর, মানে প্রত্যেকটাই আমাদের আছে কার মধ্যে, টিআর এর মধ্যে আছে। এটা আপনাকে মনে রাখতে হবে। দেখেন প্রত্যেকটা আছে টিআর এর মধ্যে আর কি। যাই হোক, আমরা প্র্যাকটিক্যাল কাজ করলে হয়তো বুঝতে পারবেন। ধরেন আমরা কি বলছি, প্রত্যেকটা টেবিল থাকবে টেবিল নামে একটা ট্যাগের মধ্যে। তারপরে এটা কার মধ্যে থাকবে, টিআর এর মধ্যে থাকবে। টিআর বলতে কি বোঝাচ্ছে, টেবিল রো, মানে এই রোটাকে বলবো আমরা টেবিল রো আর কি। এটাকে রো, টিতে টেবিল, আর তে রো। ঠিক আছে, এটা সংক্ষেপের নাম। তাহলে আমরা কি এখানে কি বুঝলাম, প্রত্যেকটা রোর জন্য টেবিল রো লিখতে হবে আমাদের, তাই না? তারপরে আমরা কি বলছি, যে আমাদের টেবিল হেডের জন্য টিএইচ, এই যে এই হেডের জন্য আলাদা লিখবো, এই কন্টেন্টের জন্য টি ডাটা লিখবো। এখন আমরা কাজ করলে আরো ক্লিয়ার কনসেপ্ট হবে। টেবিল রোর মধ্যে আমরা কি করবো, একটা টেবিলের ধরেন টি হেড, টিএইচ মানে টেবিল হেড, ইন্টার দেন। তারপরে ধরেন টেবিল টেবিল হেড ওয়ান। ধরেন একটা টেবিল হেড হইলো, আমরা লাইভে আসি, এই যে এখানে টেবিল হেড হইলো দেখেন। আবার আপনার আমি যদি আর একটা টেবিল নেই, আবার আরেকটা টেবিল হেড নেওয়ার জন্য টিএইচ নিতে হবে। টিএইচ টেবিল হেড টু। ঠিক আছে, দেখেন টেবিল হেড আর একটা হইলো। আপনি এইভাবে আর একটা টেবিল হেড নেন, টেবিল হেড থ্রি। আমরা টেবিল কয়টা নিলাম, দেখেন তিনটা নিলাম। এই জন্য এগুলো কিন্তু আমাদের হেডিং হবে, হেডিং গুলো কিন্তু আলাদা। দেখেন হেডিং কিন্তু হেডিং আলাদা, ডাটা গুলো আলাদা। এই জন্য হেডিংটাকে আমরা নিব টেবিল হেড মানে টিএইচ এর মধ্যে। আমরা আগেই বলছি যে প্রত্যেকটা যতগুলো রো নিব, সব রো গুলা টিআর এর মধ্যে রাখবো। ধরেন আপাতত আমাদের একটা রো হইলো, এই যে একটা রো হয়েছে। এখন আমরা আবার একটা রো নিব টেবিল ডাটার জন্য, টিআর নিলাম। আমরা কি বলছি, টেবিল ডাটা নেওয়ার জন্য টিডি ট্যাগ নিতে হবে। দেখেন টিডি ট্যাগের মধ্যে কি করব, দেখেন টেবিল ডাটা ওয়ান।
তাহলে কি হলো দেখেন, এই যে টেবিল ডাটা, এটার কালার কিন্তু আলাদা, দেখেন এটার কালার আলাদা, এটার, তাই না? এটা কিন্তু দেখেন, এটা কিন্তু একটু ব্ল্যাক আছে, এটা কিন্তু কন্টেন্ট। তার মানে আপনি এরকম আমরা মানে যতগুলো টেবিল ডাটা নেবেন ততগুলো টিডি নিতে হবে আর কি। যাই হোক দেখেন, আমরা ৩টা টেবিল ডাটা নিয়ে নিলাম। দেখেন টেবিল 1, টেবিল 2, টেবিল 3। এখন আমরা চাচ্ছি আমরা আরেকটা রো নেব। তাহলে এখানে কয়টা রো? এই যে একটা রো, ২টা রো হইলো। মানে এই যে একটা রো নিলাম, এই যে একটা রো নিলাম। তাহলে ২টা রো হইলো। এখন আমরা চাচ্ছি আরেকটা রো হবে। তাহলে এভাবে আপনারা আবার রো টিআর নিবেন। আবার আমরা কি? আমরা এখন ডাটা নেব। আমাদের তো হেড, হেড তো একবারই হয়। হেড তো বারবার হয় না, তাই না? ডাটাগুলা বারবার হবে। কিন্তু হেড তো একবারই হয়। দেখেন এই সাইডে দেখেন, হেড তো একবারই হয়েছে, তাই না? আর হলো ডাটাগুলো বারবার হয়েছে। তাহলে আমরা কি করব? আমরা ডাটাগুলো বারবার নেব। জাস্ট টিডি, টি, টিআর এর ভিতর টিডি মনে রাখবেন। হেডটা অবশ্যই টি হেড ট্যাগের মধ্যে রাখবেন, আর ডাটাগুলো অবশ্যই টিডির মধ্যে রাখবেন। আর টিআরটা কমন, যে কয়টা রো নেবেন সে কয়টা টিআর নেবেন। আর অবশ্যই প্রত্যেকটা টেবিল টেবিলের মধ্যে রাখবেন, টেবিল ট্যাগের মধ্যে রাখবেন। এখন দেখেন টিআর আমরা ধরেন টেবিল ডাটা, টেবিল ডাটা রো 1। তাহলে দেখেন এখানে টেবিল ডাটারও 1 আসলো। এখন আপনি এইভাবে আমরা ৩টা টেবিল ডাটা আমরা নিয়ে নিই। যেহেতু টেবিল হেড ৩টা নিচ্ছি, এই জন্য ৩টা আমরা নিলাম আর কি। তাহলে কি হইলো? দেখেন আমাদের কিন্তু টেবিল তৈরি হয়ে গেল। আমরা স্টাইল করি নাই। আমরা যখন স্টাইল করবো তখন আমাদের টেবিলটা অনেক সুন্দর দেখাবে। আমরা স্টাইল করি নাই, জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তাহলে আমাদের মোটামুটি আমরা একটা টেবিল বুঝলাম। আমরা টেবিল কিভাবে নেই দেখেন। প্রথম নিতে হবে একটা টেবিল ট্যাগ। টেবিল ট্যাগের মধ্যে কি করতে হবে? টেবিল রো নিতে হবে। এখানে কয়টা রো নেব? ধরেন প্রথম রোর জন্য টেবিল রো, তারপরে টেবিল রোর মধ্যে কি নেব? টি হেড, টি হেড ট্যাগ। তারপরে টি হেড ট্যাগের কাজ কি? আমাদের হেডিং ট্যাগটা শো করবে। ধরেন হেড অন। এভাবে আপনি ইচ্ছা মতো যে কয়টা টেবিলের হেডিং লাগে সে কয়টা হেডিং নিতে পারেন আর কি। H1, H2, H3 এভাবে আর কি। H5। এখন কি করবো? আমরা টেবিল ডাটা নিব। তাহলে আবার টেবিল রো নেই, রো নেই। আমাদের এই টোটালটা মিলে টেবিল রো। আবার টেবিল ডাটা নেই, টেবিল ডাটা ধরেন 1 এ। এখানে আমাদের 5টা টেবিল আছে, ধরেন এ, বি, সি, ডি, ই। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের একটা ডাটা হলো। তাহলে আমরা আমরা আবার এই ধরেন ডাটা আমরা অনেকগুলো নিব। তাহলে আমরা কি করবো? টেবিল কপি পেস্ট করলাম, জাস্ট কপি পেস্ট করলাম। তাহলে আমাদের কয়টা টেবিল ডাটা দেখেন, রো কয়টা হইলো? 3টা হইলো না? তাহলে কয়টা নিছি? একটা, একটা, 2টা, 3টা। আমরা 3টা নিচে থেকে 3টা চলে আসলো, তাই না? আমরা যতগুলো টেবিল রো নেবেন, টেবিল রোর ভিতর টিডির মধ্যে কন্টেন্টটা ফেলাই দিবেন, তাহলেই হবে আর কি। তাহলে এইভাবে টেবিল যত ইচ্ছা আপনি ইচ্ছা মতো করতে পারবেন। আপনি যদি একটা হেড বাড়াইতে চান তাহলে আর একটা হেড নেন, ঠিক আছে? টেবিল 6, আর একটা হেড নিলেন টেবিল 6। এই যে টেবিল 6। এখানে আমরা ডাটা দিয়ে নিয়ে দেখি ডাটা আসেনি। কিভাবে ডাটা বৃদ্ধি করবেন? জাস্ট কন্ট্রোল সি, জাস্ট আর একটা আপনারা বাড়াই দিবেন আর কি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমাদের টেবিল বাড়াই গেল আবার একটা। এভাবে টেবিল আপনারা বৃদ্ধি করবেন। এখন দেখেন টেবিলের মধ্যে কিছু কাজ আছে। আমরা আপাতত 2টা টেবিল নিয়ে কাজ করি। সেটা হলো এখানে কিছু টেবিল সরাই ফেলে বোঝার সুবিধা, 4টা করে ডাটা রাখি আর কি। এখানে আমাদের 4টা হেড নিলাম, 2টা আপনার ডাটা রো নিলাম আর কি। এখন আমরা গত ক্লাসে সিএসএস এর হালকা ধারণা নিচ্ছি আর কি। সিএসএস নিয়ে আমরা কিন্তু বিস্তারিত অনেকগুলো ক্লাস করব। আমরা আপাতত জাস্ট বোঝার জন্য, আপনারা ঘাবড়ানোর কিছু নাই। কারণ আপনারা সিএসএস একটু কঠিন লাগতে পারে, এই জন্য আপনারা ঘাবড়াবেন না। আমরা আপাতত খালি দেখে রাখেন যে এটার কাজ এইটা, এটার কাজ এইটা, এটা এইভাবে হয়, এইটুকু আর কি। বারবার আমরা যখন প্র্যাকটিস করবো তখন আপনাদের কাছে ইজি মনে হবে। কারণ একটা জিনিস, কোডিং জিনিসটা হয় কি প্র্যাকটিসের উপর আর কি ডিপেন্ড করে আর কি। জিনিসগুলো যখন আমরা নতুন কাজ শিখি সবারই কঠিনই লাগে। আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবেন সহজ মনে হবে। যত প্র্যাকটিস করবেন ক্লাসগুলো তত সহজ মনে হবে। আর এগুলো খুবই ইজি জিনিস আর কি। কোডিং জিনিসটা খুবই ইজি। আপনি যখন প্র্যাকটিস যত বেশি করবেন আপনার মাথায় গেঁথে যাবে। আর আপনি তত তত পারবেন আর কি, তত ভালো লাগবে, ভালো লাগা কাজ করবে।
আমরা গত ক্লাসে দেখছি কিভাবে স্টাইল করতে হয় আর কি। আমরা আজকেও দেখব কিভাবে স্টাইল করতে হয়। দেখেন আমরা এটা স্টাইল করলে আপনার জিনিসটা আরেকটু সুন্দর লাগবে। আমরা একটু স্টাইল করব। স্টাইল করার জন্য আমরা বলছি আমরা সিএসএস তিন ভাবে লেখা যায় বলছি। ইনলাইন সিএসএস যেগুলো ট্যাগের মধ্যে ডিরেক্ট লিখি, আবার ইন্টারনাল সিএসএস যেগুলো হেড ট্যাগের মধ্যে লিখি স্টাইলের মাধ্যমে, আরেকটা সিএসএস এক্সটার্নাল সিএসএস যে সিএসএসটা ফাইল আকারে লিখি আর কি। যেরকম ফাইল থেকে আমরা যেটা লিংকের মাধ্যমে রিলেশন করি ওটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। আপাতত আমরা ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে কাজটা করি। ছোট ছোট কাজগুলো আমরা ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে করব। তাহলে দেখেন আমরা আগের দিন সিলেক্টর ব্যবহার করা শিখছি হালকা, যে একটা ট্যাগ কিভাবে আপনারা সিএসএস করবেন। জাস্ট এই টেবিল নামটা নেবেন, টেবিল সিলেক্ট, আমরা যদি ক্লাস থাকতো তাহলে কি করতাম, ডট একটা ক্লাস নিতাম। এখন আমাদের যেহেতু ট্যাগ নেম, তাহলে ওই সিলেক্টর সেকেন্ড ব্র্যাকেট, তাহলে আমরা এটাকে স্টাইল করতে পারবো। তাহলে দেখেন আমরা একটা সিএসএস প্রপার্টি নেই, বর্ডার নামে একটা প্রপার্টি আছে, যে বর্ডারের মাধ্যমে আমরা এটাকে বর্ডার দিতে পারবো। দেখেন টেবিলটা একটা নিলাম, আমরা চাই পুরোটা মিলে একটা বর্ডার হোক। তাহলে বর্ডার ট্যাগের জন্য আপনাকে সবার আগে যেটা করতে হবে, আপনাকে বর্ডার উইথ নিতে হবে। মানে বর্ডার উইথ নামে একটা ট্যাগ আছে, এটাকে বর্ডার উইথ ট্যাগ বলে, এটাকে বলা হয় 1 পিক্সেল। আপনি যদি এটাকে নেন তাহলে বর্ডার উইথ কিন্তু আমরা দিলাম। বর্ডার উইথের তিনটা জিনিস দিতে হয় আপাতত, মানে অনেকগুলো প্রপার্টি আছে বর্ডারের, জিনিসগুলো আমরা বিস্তারিত দেখবো। আপাতত আমরা তিনটা প্রপার্টি ইউজ করা শিখবো, বর্ডার উইথ, তারপর বর্ডার স্টাইল। বর্ডার স্টাইল আপনার অনেকগুলো আছে, ড্যাশ, ডট, ডাবল, গ্রাফ, এগুলো আস্তে আস্তে আমরা দেখবো, সমস্যা নেই। আপাতত আমাদের বর্ডার স্টাইল সলিড যেটা আছে সেটা আমরা নেব। সলিড নামে একটা ভ্যালু আছে, এগুলাকে কি বলা হয় সিএসএস এর প্রপার্টি, এগুলাকে বলা হয় ভ্যালু। আর এটাকে কি বলা হয় ক্লোন, আর এটাকে বলে সেমিকোলন। সিএসএস লেখার নিয়ম তো আমরা জানি, যে প্রথম হলো সিলেক্টর। সিলেক্টর বলতে কি জিনিস, এই ট্যাগ নেম অথবা ক্লাস নেম, ঠিক আছে। আপনি ধরেন এটা সিলেক্টর, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি প্রপার্টি নেম। প্রপার্টি বলতে কি ওই ওই সিএসএস, মানে কোন সিএসএস আপনি কাজ করতে যাচ্ছেন সেই সিএসএস এর নামটা আর কি। এটাকে বলা হয় প্রপার্টি। প্রপার্টি কোলন, তারপরে হলো ভ্যালু। ভ্যালু মানে ওই একটা প্রপার্টির অনেকগুলো ভ্যালু থাকতে পারে, তারপর সেমিকোলন। এটা হলো সিএসএস লেখার নিয়ম। ওই সিলেক্টর ধরবেন, মানে ওই সিলেক্টরের নাম, প্রপার্টি, ভ্যালু, এই জিনিসগুলো মনে রাখবেন। এগুলো আমরা সিএস আস্তে আস্তে মাথায় গেঁথে রাখেন, আমরা যখন সিএসএস শিখবো আরো বিস্তারিত দেখবো, তখন ইজি হয়ে যাবে আপনাদের কাছে। দেখেন আমাদের কিন্তু বর্ডার ওয়ান সলিড দিয়ে দিচ্ছি, এই জন্য বর্ডারটা চলে আসে। তাহলে সিলেক্টর এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সিলেক্টর অনেক মানে বোঝার বিষয় আছে, একটু বিস্তারিত আলোচনা না করলে বুঝবেন না। আপাতত দেখেন যে টেবিলের সিএসএস কিভাবে ধরে, টেবিল নামটা নেবেন, আর বর্ডার দিবেন কিভাবে, বর্ডার উইথ, বর্ডার স্টাইল। আর একটা জিনিস আছে, কি কালার দিবেন, বর্ডার কালার। বর্ডার কালার ধরেন আপনি ব্রাউন দিলেন, তাহলে আমাদের কি হলো, এটা কিন্তু ব্রাউন হয়ে গেল। আপনারা পিক্সেলটা বেশি দেন, বর্ডার উইথ ধরেন আপনি 5 পিক্সেল দিবেন, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই যে 5 পিক্সেল, তাহলে কিন্তু একটু বুঝতে সুবিধা হচ্ছে আমাদের। বা আপনি দিতে পারেন 3 পিক্সেল। তাহলে আমরা বর্ডার কিভাবে দেব, বর্ডারের তিনটা প্রপার্টি দেব। আমরা এই জিনিসটাকে সংক্ষেপে লিখতে পারি কি, দেখেন বর্ডার নামে একটা সিঙ্গেল প্রপার্টি আছে, আপনি এটা ইউজ করতে পারবেন, মানে মূল কাজটা এখানেও করতে পারবেন। আমরা এই তিনটা জিনিস না লিখে একটার মধ্যেই করব। কিভাবে দেখেন, বর্ডার 3 পিক্সেল, ধরেন আমাদের উইথ হবে কি সলিড, আমাদের কালার হবে কি ধরেন ব্রাউন। আমরা যদি এই তিনটা কাজ কিন্তু আমরা একসাথে করলাম, দেখেন এই তিনটা কাজ একসাথে লেখা যায়। আপনারা এইভাবেই লিখবেন, আমি জাস্ট বোঝার জন্য এই জিনিসগুলো নিয়ে আসলাম। দেখেন এটা সলিড বানানটা হয় না, এই জন্য আসে নাই, এই যে এখন চলে আসলো। আমরা আগের বার কি করছিলাম, বর্ডারের কয়টা জিনিস থাকে দেখেন। আপাতত এই এই জিনিসটাই মনে রাখেন মাথায়। হ্যাঁ, মানে বর্ডারের অনেক প্রপার্টি আছে, এগুলো আপাতত মাথায় নিলে আপনারা বুঝবেন না। বর্ডারের সিএসএস কিন্তু আমরা আস্তে আস্তে শিখতেছি। হ্যাঁ, এই জিনিসগুলো কনসেপ্টগুলো মাথায় নেন, আমরা যখন সিএসএস ক্লাসে যাব তখন জিনিসগুলো খুব কাজে আসবে। কারণ সিএসএস না শিখলে এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করতে পারবেন না আর কি। আমরা যে কাজগুলো করি এই সিএসএস এর মাধ্যমে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে আসি আর কি। নাহলে আপনি ডিজাইনগুলো নিয়ে আসতে পারবেন না। যাই হোক, সিএসএস ধারণাটা আপাতত নেন, এখন কঠিন মনে হতে পারে, আপাতত ধারণা নেন। জাস্ট এইটাই এইভাবে করে। বর্ডারের তিনটা ভ্যালু আপাতত উইথ দিবেন, স্টাইল দিবেন, আর ব্রাউন দিবেন, কালার নেম দিবেন, তিনটা নাম দিবেন। এটা মনে রাখেন, জাস্ট এইটুকুই। বর্ডার উইথ স্টাইল আমরা এইভাবে লিখবো না, আমরা লিখবো এইভাবে, একবারে লিখবো। তাহলে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে আর কি। বর্ডার কি দিবেন,
উইথটা কত হবে 3 পিক্সেল, কালারটার নাম কি সলিড দিবেন। আর মানে এটা স্টাইলটার নাম কি হবে সলিড। এখানে কিন্তু আরো স্টাইল অনেকগুলো দেওয়া যায়, যেমন ড্যাশ নামে স্টাইল আছে, এটাও দেওয়া যায়, এটা ড্যাশ হয়ে যাবে, এই যে দেখেন ড্যাশ ড্যাশ হয়ে গেছে। এরকম অনেক কয়েকটা স্টাইল আছে, আপনি আপাতত সলিডটা ইউজ করেন। তাহলে সলিড স্টাইল একটা দিবে, কালারটা কি নেবেন আপনি, ব্রাউন কালারটা দিয়ে দিলেন। আপনি চাইলে এখানে কালার নেমটাও চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নাই, অন্য একটা কালার দিতে পারেন, সমস্যা নেই। 8 জিবি এই কালারগুলো নিয়ে আমরা পরে জানবো। 8 জিবিও কালার করা যায় আর কি। কালারের বিভিন্ন ভেরিয়েশন আছে, যেমন হেক্সা, এটা হলো, এটাকে বলে 8 জিবি কালার, মানে রেড গ্রিন ব্লু সমন্বয়ে একটা কালার আসে আর কি, এটাকে 8 জিবি কালার বলে। আপনি চাইলে হেক্সা কালারও দিতে পারেন, আমরা যেটা আগেরটা ইউজ করছি এটা হলো হেক্সা কালার আর কি। মানে এটা নর্মাল কালার নেম দিয়ে, এই জিনিসটা একটু জানা দরকার আপনাদের। কালার দেখেন সাধারণত কালার হয় আপনার, আমি বলি আপনাদের, কালার হয় কয়েক ধরনের, সেটা হলো কয়েকভাবে আপনি কালার লিখতে পারেন। ধরেন আপনি এটা একটা কালার নেম ধরেন রেড, এই কালারটাকে আপনি অনেক কয়েকভাবে লিখতে পারেন। দেখেন এটা রেড আছে না, এটাকে যদি রেড থাকে, একটা বুঝাইতে গেলে আরো অনেক কিছু চলে আসে, এই জিনিসগুলো আপনাদের জানা লাগবে, এই জন্য আমি ডিটেল বলতেছি। ধরেন একটা কালার আপনি এইভাবে লিখতে পারেন। আবার রেডের দেখেন কত কালার ভেরিয়েশন থাকে, রেডের হেক্সা কালার, হেক্সা কোড। তাহলে আপনি রেডের হেক্সা কোডটা পেয়ে যাবেন, এই যে আপনি গুগলে সার্চ দিলেও পাবেন, বা আপনি বিভিন্ন কালার জেনারেটর কোড আছে সেখানে পাবেন। এই যে দেখেন রেডে আমরা কিন্তু একটা কোড দিলাম, এটাকে বলা হয় হেক্সা আর কি, এই যে হ্যাশ দিয়ে কোডের নাম আর কি। একটা কোড অনেকভাবে লেখা যায়, যেমন কালারকে বিভিন্নভাবে লেখা যায়, এই জিনিসগুলো মনে রাখবেন। কালারকে বিভিন্নভাবে লেখা যায়, যেমন আমরা প্রথম কি দিলাম, নাম দিলাম, এভাবেও কালার লিখতে পারেন। আপনি এই রেডের আবার হেক্সা কোড আছে, এভাবেও লিখতে পারেন। অবশ্যই হ্যাশ দিতে হবে, নাহলে হেক্সা কোড কাজ করবে না আর কি। আবার আপনি 8 জিবি কালার কোড এইভাবেও কাজ করতে পারেন। ধরেন 8 জিবি মানে রেড গ্রিন ব্লু এই সমন্বয়ে একটা কালার আছে আর কি। এই যে আপনার রেডের আপনার এই যে এটা আর কি রেডের কালার কোড আর কি, আমরা এটা দেই। এটাকে অবশ্যই আপনাকে 8 জিবি এর মধ্যে রাখতে হবে আর কি। এর 8 জিবি কালার কোড, গুগলে যে কোনো কালার কোড সার্চ দিলে পেয়ে যাবেন আর কি, কোনটার কালার কোড কি আর কি। এটা অবশ্যই 8 জিবি দিতে হয় আর কি, তাহলে আপনার 8 জিবি বা আপনার 8 জিবি পাইছে। দেখছেন আমরা কিন্তু একই কালার কত ভাবে করতেছি, মানে আরেকটা আছে এইচএসএল, তিন এইভাবে লেখা যায় এইচএসএল। ধরেন এইচএসএল এগুলা কালার কোড আর কি, এগুলা জাস্ট মনে রাখেন যে কালার কোড বিভিন্ন ভাবে লেখা যায় আর কি। এই যে এইচএসএল এইভাবেও আপনি কালার কোড লিখতে পারেন। এই যে আপনারা মনে করতে পারেন যে এগুলো মানে এগুলা তো আমরা তো নাম লিখেও দিতে পারি কোডগুলা, অনেক সময় এই কালার কোডগুলো আপনার লাগবে আর কি। ধরেন এই যে কম বেশি করার জন্য আপনি এখানে চাচ্ছেন 60% করবেন, অনেক সময় চাচ্ছেন যে না আপনি এখানে 10% কালার কোডটা কমে গেল, তাই না, আপনি চাচ্ছেন এখানে 70% করবেন রেডের, তাহলে 70% হবে আর কি। এই জন্য আর কি এই কালার কোড বিভিন্নভাবে ইউজ করা যায়। আপনারা জাস্ট মনে রাখেন কালারগুলো আমরা ইউজ করি সাধারণত কালার নেম দিয়ে, কালার নেম দিয়ে, তারপরে কি হেক্সা কোড দিয়া, হেক্সা কোড দিয়া, তারপরে কি 8 জিবি কোড দিয়া, 8 জিবি কোড, রেড গ্রিন ব্লু, আর একটা আছে এইচএসএল। আপনি এই চার ভাবে কালারগুলো ইউজ করতে পারবেন, এই চার ভাবে কালারগুলো ইউজ করতে পারবেন। আপাতত আপনারা হেক্সা দিয়ে ইউজ করেন, সব কোডের হেক্সা কোড পাবেন বা নাম দিয়েও পাবেন, সমস্যা নাই। আপাতত মনে রাখেন যে কালারে আমরা এইভাবে ইউজ করতে পারি। আপাতত আমরা জিনিসগুলো দেখবো, আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই। আপনার ধরেন রেড, আমাদের কালার কোডটা চলে আসলো, আমরা টেবিল চলে গেছিলাম সিএসএস এর মধ্যে। যাই হোক বর্ডার কিভাবে লেখে দেখেন, ধরেন বর্ডারের উইথ কত দিবেন, বর্ডারটার স্টাইল কেমন হবে, বর্ডারের কালারটার নাম কি, এটা মনে রাখেন বর্ডারটা কিভাবে করে। যাই হোক আমাদের একটা বর্ডার চলে আসলো। এখন এইভাবেই তো হয় না, টেবিলের বর্ডার তো এইভাবে হয় না, টেবিলের বর্ডার গুলো অন্যভাবে হয়, আমি আপনাকে দেখাচ্ছি। এখন আমরা কি করব, টেবিল হেড নিব, আর কি নেব, টেবিল ডাটা নিব। এইভাবে একটু দেখাই আপনাদের। এখন কি টেবিল হেড নিলাম, তাই না, টেবিল হেড নিলাম। দেখেন এখন আমরা কি করব, আমরা চাই এখানেও আমাদের বর্ডারটা, মানে সব জায়গায় বর্ডারটা পাক আর কি। এই যে এখানে কিন্তু টেবিল হেডে শুধু বর্ডার হইলো, দেখছেন, কিন্তু টেবিল ডাটাতে বর্ডার হয় নাই। তাহলে টেবিল ডাটাতে বর্ডার তো দেই নাই, এই জন্য তো হয় নাই, তাই না। টেবিল ডাটা, টেবিল ডাটার ট্যাগটা ধরলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন প্রপার্টি আর ভ্যালু দিতে হবে, প্রপার্টি ভ্যালু তো আমরা জানি,
ধরেন নাম বর্ডার করব, এটা উইথ কত হবে, ধরেন 3 পিক্সেল। আপনার স্টাইল কি হবে, সলিড। কালারটা কি হবে, ধরেন ব্ল্যাক। ব্ল্যাক দিলাম, তাহলে বুঝতে পারবেন। মানে এই যে ব্ল্যাক হয়েছে কিন্তু, তাই না? আপনি চাচ্ছেন এটার কালার দিবেন গ্রিন। দেখেন এক একটার কালার কিন্তু আমরা এক এক ভাবে করতেছি, এক একটা কালার এক এক ভাবে করলাম। আপনি দেখেন এই টেবিল ডাটার, টেবিল রো আর টেবিল ডাটাগুলা কালারগুলো সেম থাকে আর কি। টেবিল হেডের কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো চেঞ্জ করতে পারেন। তবে দেখেন আমরা মাল্টিপল ট্যাগ কিভাবে একসাথে লিখতে পারি। দেখেন আমরা দেখেন একই জিনিস দুইবার লিখছি, তাই না? আপনি মাল্টিপল ট্যাগ কিভাবে লিখবেন, ধরেন টেবিল হেড কমা টেবিল টি। বারবার তো আমার একই সিএসএস বারবার লেখার দরকার নাই। যে সিএসএস গুলো দেখবেন বারবার তো লেখার দরকার নাই, একই জিনিস বারবার লেখার দরকার আছে। জাস্ট ওই ট্যাগ গুলা কমা কমা দিয়ে একসাথে লিখতে পারবেন। দেখেন আমি কি করলাম, টেবিল হেড টেবিল হেড কমা টেবিল ডাটা, তাহলে এই কোডটা আমরা একবারে লিখতে পারবো। দেখেন বারবার লেখার দরকার আছে, দরকার নাই, এই কোডটা ফেলাইতে, মানে একই জিনিস বারবার তো লেখার দরকার নেই, তাই না? আমরা এটাকেও ব্ল্যাক করে দেই কাজের সুবিধার্থে। তাহলে আমাদের পুরোটা ব্ল্যাক হয়ে যাবে, টেবিল দেখছেন পুরোটা ব্ল্যাক হয়ে গেল। আমরা চাচ্ছি না আমাদের টেবিলটা পুরো উইথ জুড়ে ছড়ায় যাবে, তাহলে একটা উইথ নামে একটা প্রপার্টি আছে, এই উইথটাকে বলে দিবেন যে WIDTH, উইথটাকে বলে দেন যে প্রপার্টি 100%, ভ্যালুটা হবে 100%। তাহলে দেখবেন আপনার পুরোটা জুড়ে চলে গেছে, আপনার স্ক্রিনের পুরোটা জুড়ে এটা চলে যাবে, তাই না? কি আমরা কি শিখলাম, বর্ডার দেওয়া শিখলাম আর উইথ 100% করলাম, মানে পুরোটা জুড়ে চলে গেল। এখন আমরা কি করব, দেখেন এই জিনিসটা কিন্তু একটা বিরক্তকর জিনিস। সেটা হলো অবশ্যই সেমিকোলন দিয়ে ক্লোজ করবেন, সেমিকোলন দিয়ে দিয়ে ক্লোজ করবেন, না হলে কিন্তু কাজ করবে না। দেখেন সেমিকোলন না দিলে কিন্তু কাজ করবে না। এই যে সেমিকোলন দেয় নাই, ব্রেক করছে। এই জন্য প্রত্যেকটা সিএসএস এর শেষে অবশ্যই সেমিকোলন দিবেন। ওই সিলেক্টর নেম, প্রপার্টি নেম, ক্লোন, ভ্যালু, সেমিকোলন, অবশ্যই সেমিকোলন দিবেন মাস্ট। না হলে কিন্তু অনেক সময় আপনারা নতুন বারবার ভুলে যাবে সেমিকোলন দিতে, বারবার কাজ করবে না, তখন মাথা আউলে যাবে। এই জন্য মনে রাখবেন সেমিকোলন মাস্ট দিতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু অনেকগুলো টেবিল দেখতে কিন্তু বিরক্তকর লাগতেছে, তাই না? এই টেবিলটাকে আমরা চাই যে টেবিল বর্ডারটা একটা করে দিতে। এত টেবিল বর্ডার তো দরকার নাই, একটার মধ্যে একটা, একটার মধ্যে একটা। তাহলে একটা জিনিস, একটা ক্লাস আছে, ওইটাকে আপনাকে করতে হবে। সেটা হলো বর্ডার ক্লক, বর্ডার বর্ডার কলাপস নামে একটা প্রপার্টি আছে, যেটার মাধ্যমে আপনি বর্ডার কলাপসের মাধ্যমে একটা টেবিল দেখেন সব ডাটা একটা হয়ে গেল, তাই না? আমাদের কিন্তু হিজিবিজি ছিল আগে, মানে এত টেবিল বর্ডার ছিল। এটা দিলে আর আপনাকে বারবার ওই টেবিলটা শো করবে, মানে অতগুলো টেবিল বর্ডার শো করবে না আর কি। দেখেন এটা যদি আমরা ফেলাই দেই, এটা হিজিবিজি লাগতেছে, তাই না? এটার মধ্যে এটা, এটার মধ্যে এটা। আপনি বর্ডার কলাপস দিলেন, এটা একবারে আর টেবিল থাকলো না। বা আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি যদি টেবিলের উপর যদি নাও দেন সমস্যা নাই। আপনি যদি টেবিলের উপর বর্ডারটা না দেন তাও মানে সমস্যা নেই, কিন্তু তখন এক লাইনে হবে না। এই জন্য বর্ডার কলাপসটা আপনাকে দিতে হবে। টেবিলে যদি উইথ না দেন, বর্ডার না দেন সমস্যা নাই, তবে বর্ডার দিলে ভালো, না দিলেও সমস্যা নাই। আর আপনি বর্ডার কলাপস দিলে আমরা যে প্রবলেমটা দেখেন, সবগুলো বর্ডারকে এক লাইনে নিয়ে আসছে, তাই না? অনেকগুলো জিনিস ছিল, এটাকে মনে রাখবেন, বর্ডার কলাপস মানে সবগুলো বর্ডারকে একসাথে নিয়ে আসবে। আর একটা কাজ করতে পারি আমরা, দেখেন এই কন্টেন্টগুলো কিন্তু মিডিলে চলে গেছে, ডাটাগুলো আর কি। আপনি চাইলে এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে পারেন, যে আপনার টেক্সট অ্যালাইন সেন্টার মানে এই কন্টেন্টগুলো আপনার কি সেন্টারে শো করে আর কি। টেক্সট অ্যালাইন সেন্টার প্রপার্টির কাজ হলো কন্টেন্টগুলোকে সেন্টার করা। মনে রাখবেন এই জিনিসগুলো আমরা ধরে ধরে শিখবো, সমস্যা নাই। টেক্সট প্রপার্টিগুলো আর কি জাস্ট আপাতত সেখানে সেন্টার করার জন্য টেক্সট অ্যালাইন সেন্টারটা ইউজ করা হয়। এখন আমরা মোটামুটি একটা টেবিল কিভাবে বানাতে হয় সেটা জানলাম। এখন আমরা যেটা জানবো সেটা হলো টেবিলের কিছু কিছু আপনার অ্যাট্রিবিউট আছে, সেই জিনিসগুলো একটু জানা দরকার। টেবিলের কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন রো অ্যাট্রিবিউট, আপনার রো, তারপরে রো, আর একটা আছে কলাম স্প্যান। রো স্প্যান আর কলাম স্প্যান। রো স্প্যান বলতে কি জিনিস দেখেন, আপনি যখন রো স্প্যান নেবেন বা কলাম স্প্যান নেবেন, তখন আপনি যদি এখানে দুইটা নেন, তাহলে দেখেন হেডিং ওয়ানটা এই দুইটার মধ্যে চলে গেল। আপনার অনেক সময় লাগবে যে
দুইটা ডাটা মিলে আপনি একটা টেবিল নাম দিবেন। তখন কিভাবে দিবেন? তখন অবশ্যই কলাম স্প্যান ধরে মানে বলে দিচ্ছেন যে তুমি আমার ২ টা কলাম পর্যন্ত নিয়ে নাও। আমার এই হেডিংটা হেডিং 1 টা ২ টা কলাম পর্যন্ত নিয়ে নাও। এই যে ১ টা ২ টা নিয়ে নিল। এখন এই হেড 2 আলাদা, হেড 3 আলাদা। আমরা তো বলে দেই নাই। আপনি যদি বলে দিতেন তুমি এটাকে হেড 3 পর্যন্ত নিয়ে নাও, তাহলে এটাকে দেখেন হেড 3 পর্যন্ত নিয়ে নিবে। তখন এই ডাটাটার দরকার নাই। তখন দেখেন এই হেডিংটা হেড 3 পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই ৩ টা কলামকে মানে নিয়ে নিচ্ছে এই হেডিং টাইটেলটা। এসব মাঝে, মাঝে লাগবে আমাদের এই জিনিসগুলো আরকি। এজন্য মনে রাখবেন কল স্প্যাম এর মাধ্যমে আপনি যদি চান যে কয়েকটা কলাম একসাথে শো করাবেন, হেডিং দেখাবেন একটা, তখন এটার মাধ্যমে আপনি এটাকে শো করাবেন। কল স্প্যান এর মাধ্যমে আরকি। অবশ্যই টেবিল হেডের মধ্যে দিতে হবে আরকি। অন্য ডাটার মধ্যে দিলে কিন্তু কাজ করবে না। আপনি যদি এটার মধ্যে দেন তখন আরকি মানে ওইটা আপনার টেবিলটা কেমন লাগে ওই হিসেবে আরকি জিনিসটা দিবেন আরকি। মানে কোনটা এটা রো স্প্যান আর কলাম স্প্যানের মাধ্যমে কাজ করি আরকি। মানে এটা কলামগুলাকে আরকি আপনার একসাথে করে আরকি এই যে। এভাবে কাজ করবেন আরকি। টেবিল হেডের মধ্যে দিতে পারেন, টেবিল ডাটার মধ্যে দিতে পারেন। আপনার যেখানে লাগে আরকি। সেখানে দিয়ে কাজ করবেন। এখন কল স্প্যান শুনলাম। এখন আমাদের দরকার কি রো স্প্যান। রো স্প্যান বলতে দেখেন এটা তো উপরে শুধু মানে কলামগুলোকে একসাথে করে। অনেক সময় দেখা গেল রো হিসেবে কাজ করে। দেখেন রো হিসেবে কিভাবে কাজ করবেন। ধরেন টিআর এর মধ্যে কি করবেন? টেবিল হেড নেবেন, ধরেন একটা হেড, হেড ফার্স্ট হেড ধরেন। ফার্স্ট হেড 1। তাই কি হলো? ফার্স্ট হেড 1 আসলো। এখন আপনি টেবিল ডাটা নেন। টেবিল ডাটা কিভাবে নেয়? টি। আপনি কি একটা রোর ভিতর টেবিল হেডও নিতে পারবেন, ডাটাও নিতে পারবেন, সমস্যা নাই। এটা আরকি আপনারা যেভাবে চান। টেবিল ডাটা ধরেন নিলাম। আমরা একভাবে দেখছি এখন অন্যভাবে দেখবো আরকি। টেবিল ডাটা ধরেন। আর টেবিল ডাটা। তবে আগেরবার যেটা করছি না ওইটা হলো স্ট্যান্ডার্ড আরকি। ওইভাবে কাজ করবে। আপনি চাচ্ছেন যে পাশাপাশি শো করতে। টেবিল হেডটা পাশে থাকুক আর রাইটে এরকম থাকুক। এরকমও কনটেন্ট লাগবে আপনাদের। আমরা ১ম কি দেখছি? ১ম বার দেখছি উপরে নিচে। টেবিল হেডটাকে রাখছি কই? উপরে। তাই না? দেখেন। আমরা কি করছি? হেডটা উপরে রাখছি। হেডটা উপরে রাখছি আর ডাটাগুলোকে নিচে রাখছি। তখন আমরা কলাম স্প্যানের মাধ্যমে জিনিসটা করছি। এখন আমি দেখেন আপনি এখন চাচ্ছেন যে টেবিল রোটা মানে টেবিল হেডটা থাকবে এইদিকে আর কলামটা থাকবে এইদিকে। মানে ডাটাটা থাকবে এইদিকে। তাহলে আমরা কি করলাম? আগে ছিল আমি ২-১ টা নেই তাহলে বুঝতে সুবিধা হবে। টেবিল হেড টু টেবিল ডাটা টু। দেখেন আমরা কিন্তু এই পাশে কি করতেছি? এই পাশে হেডগুলা নিচ্ছি, এগুলাকে ডাটাগুলা নিচ্ছি। আগে আমরা কি করতাম? উপরে নিতাম। এটা হলো অন্য স্টাইল আরকি। এগুলা প্র্যাকটিস করবেন, না হলে বুঝবেন না। প্র্যাকটিস ছাড়া এগুলা কখনোই বোঝা সম্ভব না। ভিডিও দেখে পজ করে প্র্যাকটিস করবেন। দেখেন টেবিল হেড 3 তাহলে কি হইলো? আমাদের হেডগুলো এই পাশে আসলো, ডাটাগুলো এই পাশে আসলো। আমরা চাচ্ছি যে রো স্প্যানের কাজটা আমি দেখানোর জন্য এটা ইউজ করতেছি। রো স্প্যান ধরেন 2। তাহলে আপনাকে দেখেন কি হয়? অনেক সময় লাগবে যে এই ২ টা মিলে একটা টেবিল হেড থাকুক। এই ২ টা টেবিল ডাটা মিলে একটা টেবিল হেড থাকুক। দেখেন আমাদের এখানে কিন্তু কলাম ৩ টাই আছে। এখানে একটা মিলে একটা। তাই না? আপনি চাচ্ছেন না আমি পুরাটা মিলে একটা চাই। তাহলে আপনাকে কি করতে হবে দেখেন। টেবিল হেড রো স্প্যান 3। তাহলে দেখেন ওটা ব্রেক হয়ে গেছে আরকি। রো স্প্যানটা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, সমস্যা নাই। জাস্ট মনে রাখেন এই যে দেখেন আমরা কি করছি? এই ৩ টা মিলে একটা হেডিং দাঁড় করাইছি। এজন্য কি করছি? এই রো গুলাকে যদি আপনারা একসাথে করতে চান তাহলে রো স্প্যান ইউজ করবেন। আর কলাম গুলাকে আমরা যে কলাম দেখছি ওটা আমরা দেখব দাঁড়ান। ওটাকে নিয়ে আসি তাহলে আপনাদের সুবিধা হবে। এটা একটা টেবিল, এটা একটা টেবিল। ও টেবিলের বাইরে রাখছি এজন্য কিন্তু শো করতেছে না। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? টেবিল ট্যাগের মধ্যে রাখতে হবে। না হলে কিন্তু এটা শো করবে না।
দেখেন এখানে কয়টা টেবিল হলো, এদেরকে একটু ডিভাইড করে দেই। আপনি ধরেন বিআর দিয়ে ডিভাইড করতে পারবেন। এই যে বিআর দিয়ে একটু স্পেস করে নিলাম, আমরা আরেকটু স্পেস করে নিই। আমরা কি এখানে একটা টেবিল দেখতেছি, এখানে একটা টেবিল দেখতেছি। এই টেবিলটার কাজ কি দেখলাম যে মানে মানে কলাম যখন আপনি একসাথে করতে যাবেন তখন আপনাকে কলাম স্প্যান ইউজ করতে হবে। হ্যাঁ, এই যে দুইটা কলাম একসাথে হেড শো করবেন তখন ওই দুইটা কলাম হিসেবে শো করবে। আপনি যখন চাচ্ছেন যে না আপনি তিনটা মিলেই একটা হেড চাচ্ছেন তখন আপনাকে জাস্ট একটা টেবিল হেড দিলেই হবে। এখানে একটা বোঝার বিষয় আছে, দেখেন এখানে যে আপনি চাচ্ছেন যে আবার এটা আপাতত বাদ দিয়ে দিই। ধরেন আমরা আর একটা হেড লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। টেবিল হেড আমি বলতেছি একটু কঠিন মনে হতে পারে, এগুলো স্কিপ করে যেতে পারেন, সমস্যা নাই। আপাতত টেবিল কিভাবে বানায় ওইটাই শেখেন, এই আপাতত এগুলো স্কিপ করলেও হবে। টেবিল হেড টু, ধরেন আমরা চাচ্ছি যে দুইটা মিলে একটা টেবিল হোক আর একটা মিলে একটা থাকুক, মানে এইটা আর কি। যাক, জিনিসগুলো একটু কঠিন মনে হচ্ছে আপনাদের, আপাতত এসব জানার দরকার নাই। আপনারা আপাতত নরমাল টেবিল কিভাবে বানায় এটাই শেখেন। আপাতত কল স্প্যান বা রো স্প্যান আস্তে আস্তে যখন অ্যাডভান্স লেভেলে শিখবেন তখন জিনিসগুলো শিখবেন আর কি। আপাতত আমরা টেবিল কিভাবে বানাবো দেখেন। টিআর এর ভিতর টিএইচ দিবেন, টিআর এর ভিতর টিটি দিবেন। আপনারা নরমাল ওইটাই শেখেন, প্রথম যেটা শিখছি এটাই শেখেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর টেবিল ডাটা করার জন্য আপনারা জাস্ট বর্ডার দিবেন আর বর্ডার কলাপস দিবেন, তাহলেই জিনিসগুলো একসাথে হবে। আর কালার তো আমরা জানলাম, কালার কয়ভাবে লেখা যায় সেই হিসেবে আপনারা ওইভাবে লিখবেন আর কি। জিনিসগুলো আমরা আবার দেখবো তো সমস্যা নাই, বারবার দেখবো সমস্যা নাই। আপনারা এই টেবিলটাই জাস্ট সিম্পল ভাবে বানানো শেখেন, পরে আমরা রো স্প্যান কলাম স্প্যান দেখবো আর কি। যাই হোক, এখন আমরা দেখবো আপনার HTML আইফ্রেম আর কি। HTML আইফ্রেম, HTML আইফ্রেম মানে HTML আইফ্রেম নামে একটা ট্যাগ আছে। এই ট্যাগের কাজ হলো একটা ওয়েবসাইটের ভিতর, একটা ওয়েব পেজের ভিতর আর একটা ওয়েব পেজ ইমবেড করা, এটাকে বলা হয় আইফ্রেম। ধরেন আপনি চাচ্ছেন ইউটিউবের কোনো ভিডিও ইমবেড করবেন, আপনি চাচ্ছেন অন্য একটা ওয়েবসাইট ইমবেড করবেন। দেখেন আমরা ইমবেড করে দেখাই। ধরেন আইফ্রেম মানে আমরা কি বলছি, আইফ্রেমের কাজ একটা ওয়েব পেজের ভিতর আর একটা ওয়েব পেজ ইমবেড করা, এটাকে বলা হয় আইফ্রেম। এই আইফ্রেম ট্যাগের মাধ্যমে আমরা ইমবেড করতে পারি। দেখেন আইফ্রেমের মধ্যে এসআরসি তে ওই লিঙ্কটা দিবেন, আর এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে, আমরা জিনিসগুলো জানি। উইথ থাকতে পারে, হাইট থাকতে পারে, টাইটেল থাকতে পারে। ওগুলো আমরা জাস্ট এখন দেখি কিভাবে একটা ওয়েবসাইট শো করে। ধরেন আমরা চাই এই ওয়েবসাইটটা আমার ওয়েবসাইটের ভিতর শো করাবো, জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা নিচে ধরাই দেন, আপনার এখানে শো করবে। ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে, দেখছেন। আমরা যদি এটারে উইথ দেই 100%, আমরা এটারে উইথ 100% দেই। উইথ আমরা উইথ কিভাবে দেয় সেটা তো জানি, ডাব্লিউআইডি। এই অ্যাট্রিবিউটগুলো আমরা প্রথম ক্লাসে শিখছি। উইথ ধরেন 100%, তাহলে এই ওয়েবসাইটটা পুরোটাই যে আপনি কিন্তু এখানে চলে আসছে ওয়েবসাইটটা, এই যে দেখেন এই যে চলে আসছে না। এটাকে আপনার হাইট দিতে হবে, ধরেন 600 পিক্সেল। এই যে ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে, বড় স্ক্রিন করলে একটু বুঝতে পারবেন আর কি। দেখেন আপনার ওয়েবসাইটের ভিতর আর একটা ওয়েবসাইট আমরা প্রবেশ করাইছি, তাই না। এখানে একটু অ্যানিমেশন অনেক কিছু আছে তো এই জন্য ঝামেলা করতেছে, একটা নর্মাল সাইট নেশে রাখি। বা আপনি ফেসবুক চাইলে ফেসবুকেও নিতে পারেন, আমাদের এই গ্রুপটাকেও আমরা চাই যে আমাদের এই ওয়েবসাইটের ভিতরে চলে আসুক, জাস্ট ইউআরএলটা দিবেন, আপনার এই আমাদের ফেসবুকটা চলে। যাই হোক, আমরা ফেসবুক দেখি, ফেসবুক কি ইনভাইট করা যায় না। মানে যে সাইট দিতে যাক ফেসবুকটা এমবেড করতে দেয় না মনে হয়। যাক, আমরা নর্মাল একটা সাইট আপনি এমবেড করতে পারবেন। ধরেন যে কোনো সাইট বা ইউটিউবের, ধরেন এই ওয়েবসাইটটা ধরেন আমরা এমবেড করব।
জাস্ট ওই ওয়েবসাইটটা নিয়ে আসবেন। আর আপনার ওই ওয়েবসাইটটা নিয়ে আসবেন আর আপনার এমবেড হয়ে যাবে আরকি। মানে আপনি চাচ্ছেন যে এইভাবে ওয়েবসাইটগুলো এমবেড করা যায়, আবার চাচ্ছেন যে YouTube এর ভিডিওগুলো এমবেড করবেন। তখন কিভাবে করবেন দেখেন। জাস্ট YouTube এ যাবেন। iFrame এর কাজ তো আমরা বুঝছি যে আপনার জাস্ট খালি কোনো কিছু এমবেড করার জন্য এটা ইউজ করা হয় আরকি। আর আপনারা আমাদের ভিডিওগুলোতে একটু লাইক দিবেন বেশি, বেশি করে। হ্যাঁ, লাইক দিবেন তাহলে আমাদের আমরা আরো অনুপ্রেরণা পাই আরকি। তাহলে মনে হয় যে ভিডিওগুলো ভালো হচ্ছে বা ইত্যাদি, ইত্যাদি আমরা অনুপ্রেরণা পাই। এজন্য আপনারা ভিডিওগুলো বেশি, বেশি লাইক দিবেন, শেয়ার করবেন। ধরেন একটা ভিডিও আমরা এমবেড করব। তাহলে কিভাবে এমবেড করবেন? যাই হোক জাস্ট এখানে আসবেন, শেয়ারে আসবেন। এই যে এখানে একটা এমবেড অপশন আছে। দেখেন এখানে আইফ্রেম কিন্তু আছে, এই যে আইফ্রেম। আপনাদের ওটাই বুঝতে চাচ্ছি যে দেখেন আইফ্রেম এর কাজটা কি। আইফ্রেম এর কাজ তো আমরা দেখছি যে একটা ওয়েবসাইটের ভিতর আরেকটা ওয়েব পেজ এমবেড করা। এই যে আইফ্রেম ট্যাগের কাজ। এটার জন্য আমি আপনাদের এই ভিডিওটা এমবেড করলাম। এই যে আমাদের ভিডিওটা কিন্তু চলে আসলো। আপনি চাইলে এরকম ওয়েবসাইটে অনেকগুলো ভিডিও দিতে পারেন, সমস্যা নাই। আপনি চাচ্ছেন যে আরেকটা ভিডিও এমবেড করবেন। মানে এমবেডের কাজ মোটামুটি আমরা বুঝছি যে একটা ওয়েব পেজের ভিতর আরেকটা ওয়েব পেজ এমবেড করা আরকি। এই যে আইফ্রেম দিয়ে দেখেন আপনার আপনার ওয়েবসাইটটা আমরা বড় করতেছি যে অনেকগুলো ভিডিও নিয়ে আসলাম আরকি। আমরা দেখছি কিছুক্ষণ আগে কিভাবে লিঙ্ক নিয়ে আসে, একটা ওয়েবসাইটে কিভাবে নিয়ে আসে আইফ্রেম এর মাধ্যমে। এই আপনারা ট্রাই করবেন আরকি। মূল কাজ আপনারা ট্রাই করবেন যে আইফ্রেম এ এসআরসি দিবেন, তারপরে হাইট উইথ দিবেন। এসআরসি আপনার যে ওয়েবসাইটটা নিয়ে আসতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটার লিঙ্ক দিবেন, তাহলে আপনার এটা শো করবে। আপনার হাইট উইথ দিবেন তাহলে আর কি ভালোভাবে শো করবে আর কি। উইথ ধরেন 100%, হাইট 100%। তাহলে আমাদের এই যে এটা চলে আসলো। এটা কি আপনি এটা কিন্তু ওয়েবসাইটটা কিন্তু অলরেডি চলে আসছে। উইথ ধরেন আপনার আমরা পিক্সেল দিয়ে দেখাই তাহলে আপনার ভালো হবে। ধরেন 700 পিক্সেল আর হাইট ধরেন 700 পিক্সেল। এইভাবে দিলে একটা ওয়েবসাইট আর কি আপনার ওয়েবসাইটে চলে আসবে আর কি। এই যে এমবেড হয়ে যাবে আর কি। এই যে পুরো ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। এই যে বা আমাদের মেইন ওয়েবসাইটটা নিয়ে আসতে পারি, নয়ন একাডেমিটা নিয়ে আসলেই আমরা ক্লিয়ার হয়ে যাব। নয়ন একাডেমি ওয়েবসাইটটা ধরে নিয়ে আসি। আমাদের সাইটটা কই, এই যে আমাদের সাইটটা লোডিং হচ্ছে, চলে আসছে। এই যে সহজ হিসাব আর কি। দেখেন আর কিছু সাইট অ্যানিমেশন রিলেটেড সাইজগুলোতে একটু সমস্যা হয়, ওগুলো নিয়ে আসার দরকার নাই। এগুলো নর্মাল সাইট, সেগুলো নিয়ে আসবেন 100%। আমাদের সাইট কিন্তু চলে আসলো, দেখছেন? এটা কিন্তু আমাদের সাইটে মানে যে এইচটিএমএল ফাইলের ভিতরে আর একটা সাইট আপনি শো করাতে পারতেছেন। এটাই আর কি, একটা ওয়েব পেজে একটা ওয়েবসাইটের ভিতরে আর একটা ওয়েবসাইট কিভাবে শো করবেন আর কি। এইটা আর কি। লাইভ সার্ভারটা অন করে ফেলি। আপনি চাইলে আমরা যেটা উইথ দিলাম ধরেন এখানে 400 পিক্সেল বা 500 পিক্সেল, আপনি চাইলে হাইট উইথ কমাই দিতে পারেন। 400 পিক্সেলের মধ্যে ওয়েবসাইটটা শো হবে না, বা আপনার 1000। মানে কোনো কিছুকে এমবেড করার জন্য আর কি আইফ্রেমটা ইউজ করা হয় আর কি। আইফ্রেম ট্যাগটা আর কি এটা এসআরসি অ্যাট্রিবিউটের মাধ্যমে কাজটা করে আর কি। আর গুগল ইউটিউবের ভিডিও কিভাবে নেবেন এটা তো আমরা দেখলাম। শেয়ারে গিয়ে জাস্ট এমবেডে যাবেন, এই যে কপি করবেন কোডটা, জাস্ট ফেলাই দেবেন। এইভাবে আর কি আপনারা বিভিন্ন ভিডিও নিয়ে আসতে পারবেন, আপনার বিভিন্ন ওয়েবসাইট নিয়ে আসতে পারবেন। এগুলো মাঝে মাঝে লাগে আর কি, এই জিনিসগুলো জেনে রাখেন জাস্ট।